হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। গুড মর্নিং সকলকে। আজ একটা সুন্দর পর্ব নিয়ে তো তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা যুক্ত হচ্ছ ক্লাসে তারা সকলে কমেন্টে জানিয়ে দেবে যে ক্লাসগুলি তোমাদের প্রতিদিন কেমন লাগছে এবং ক্লাসগুলি থেকে তোমরা কি উপকৃত হচ্ছ। আসলে প্রতিদিন এরকম ক্লাস দেখতে আমাদের সঙ্গে সকাল 8টাতে TWS একাডেমিতে যুক্ত হয়ে যাবে এবং আমাদের দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করবে সমস্ত ফ্রি লাইভ ক্লাস প্রথমেই দেখতে। আর সমস্ত ভিডিও লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। লিংকের কোনো ইস্যু হলে তার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, এখানে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো। প্রথমে আমরা যে প্রশ্নটিতে আসবো সেটা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? রাইট অ্যান্সার কি হবে? ভারতের বৃহত্তম উপহ্রদ বা এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয়ে থাকে লেগুন। তাই তো, উপহ্রদকে কি বলা হয়? লেগুন। তো ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন কোনটি? রাইট অ্যান্সার কি হবে? হ্রদ সম্পর্কে কিন্তু প্রশ্ন পরীক্ষায় বিগত কয়েক বছর ধরে তোমাদের আসছে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন সেটা অবস্থিত হচ্ছে চিল্কা। সেটা চিল্কা। চিল্কাটা কোথায়? চিল্কাটা হচ্ছে তোমার, এটা কোথায়? এটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত। ওড়িশা রাজ্যে। এটা শুধু ভারত নয়, সমগ্র এশিয়া মহাদেশের সবচেয়ে বড় উপহ্রদ। ভারতের সংবিধানের ধারা 20 কিসের সাথে সম্বন্ধিত? সামরিক বা শিক্ষা সংক্রান্ত, নাগরিকত্বের অধিকার ধারাবাহিকতা, স্বাধীনভাবে সভা সমিতির প্রচার, অপরাধের দোষী সাব্যস্ত হওয়া ও শান্তি সম্পর্কিত সুরক্ষা। তো ভারতীয় সংবিধানের ধারা 20 এটা একটা মৌলিক অধিকার এবং এটা একটা স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার, তো স্বাধীনতার অধিকারগুলি কোথায় আছে? আমাদের ভারতীয় সংবিধানের স্বাধীনতার অধিকার আছে 19 থেকে 22। তো তার মধ্যে 20 নং ধারা আসছে। তো এটা একটা, আমরা বলতে পারি এটা একটা স্বাধীনতার অধিকার। এবং স্বাধীনতার অধিকারগুলি আছে ধারা কত থেকে কত? 19 থেকে 22 নং ধারায়। 19 নং ধারায় আবার 6টি স্বাধীনতার অধিকার আছে, সেগুলো কিন্তু যার মধ্যে সভা সমিতি গঠন করার অধিকার কিন্তু একটা। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? ধারা 20 যুক্ত হচ্ছে অপরাধী দোষী সাব্যস্ত হওয়া ও শাস্তি সম্পর্কিত সুরক্ষা সম্পর্কে এখানে কিন্তু বর্ণিত হয়েছে। এখানে বিভিন্ন কিন্তু বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে। যেমন একটা ধারা আমি তোমাদের বলে রাখি, ধারা 20 যেখানে বলা হয়েছে এই ধারা অনুযায়ী কেউ যদি আইন ভঙ্গ করে শুধুমাত্র তাকে সেই একটা অপরাধের কিন্তু উপরেই তাকে শাস্তি প্রদান করতে হবে। ধারা 20(2) বলা হচ্ছে কোনো ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। ধারা 20 প্রভৃতি কিন্তু আছে। ধারা 20(3) আবার আছে তোমার কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে নিজের বিরুদ্ধে জোর বলপূর্বক তাকে মিথ্যা সাক্ষ্য দিতে জোর করা বা বাধ্য করা যাবে না। প্রভৃতি হচ্ছে 20 নং ধারায়। এগুলো হচ্ছে যারা অপরাধী, যারা বন্দী, তাদের সুরক্ষা সম্পর্কে কিন্তু সম্বন্ধিত। এটা কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা কবে পেয়েছিল? কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা অবস্থিত কোথায়? স্থান বললে কোথায় হবে এটা? এটা হচ্ছে, সকলে কমেন্টে জানাও। এবং আরো একটা জিনিস আমরা জানি, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে কি? কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের ভারতের একমাত্র মিশ্র ঐতিহ্যবাহী স্থান, মিক্সড, যেখানে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দুটোই মিক্সড আছে। তো একটা মিশ্র ঐতিহ্যবাহী একটা স্থান, মিশ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত সিকিম রাজ্যে, আমরা সকলেই জানি সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। তো রাইট অ্যান্সার হবে এখানে কবে এটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 2016 সালে। টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কি? টিকটিকির প্রধান শ্বাস অঙ্গ কি? ত্বক, ট্রাকিয়া অ্যান্ড বহিঃফুলকা, আরেকটি বলা হচ্ছে ফুসফুস। তো কি হবে এটা? টিকটিকির প্রধান শ্বাসঙ্গ ট্রাকিয়া কাদের বলতো? এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। ট্রাকিয়া হচ্ছে আরশোলাদের। আরশোলা অ্যান্ড তোমার হচ্ছে ফড়িং, জল ফড়িং, গঙ্গা ফড়িং প্রভৃতি হচ্ছে ট্রাকিয়ার দ্বারা শ্বাস কার্য এরা চালিয়ে থাকে। এবারে
টিকটিকির প্রধান শ্বাসাঙ্গ কি হবে? সেটা হচ্ছে ফুসফুস। শুধু টিকটিকি নয়, টিকটিকি জাতীয় গিরগিটি, গিরগিটি, এবং আরো একটা সরীসৃপের নাম হচ্ছে সাপ, এবং একটা জলজ প্রাণীর নাম জেনে রাখো যেটা হচ্ছে তিমি মাছ, এবং পায়রা একটা পাখি, মানুষ তো অবশ্যই। এছাড়া বিভিন্ন এই সমস্ত প্রাণীদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে ফুসফুস। তারা ফুসফুসের দ্বারা শ্বাসকার্য চালায়। তিমিটা থেকে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে তিমির শ্বাস অঙ্গের নাম কি? তো তিমি একটা জলজ প্রাণী হওয়ার সত্ত্বেও এটা একটা স্তন্যপায়ী প্রাণী, তাই তো? এবং এর শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তড়িৎ চুম্বকীয় রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? তরঙ্গ দৈর্ঘ্যের এই বিষয়টা তোমাদের সঙ্গে আলোচনা হয়তো করেছিলাম। তরঙ্গ দৈর্ঘ্য আমাদের যদি এরকম তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভলেন্থের আমরা যদি লেন্স দেখি, যত এরকম দূরে যাবে তত কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এরকম বাড়তে থাকবে, ঠিক আছে? তো এখানে একদমই সবচেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত আমরা যদি আলোর কথা বলি, তেমন হবে তোমার গামা রে, একটা হচ্ছে এটা গামা রে, তারপরে আছে তোমার আলট্রা ভায়োলেট রে, দেন তোমার হচ্ছে আরো বিভিন্ন এরকম রে আছে, ঠিক আছে? তো এখানে কোন রেটি রাইট অ্যান্সার হবে? রাইট অ্যান্সার হচ্ছে এখানে সঠিক উত্তর হবে অতি বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে, যেটা আমাদের দৃশ্যমান আলোর আগে আছে। এটা 400 আমাদের দৃশ্যমান আলো, এটা যদি বলা হয় দৃশ্য আলোকের ভেতর 7টি আলো আছে, তাই তো? দৃশ্যমান আলোটা হচ্ছে 400 nm থেকে, এটা মুখস্থ রাখতে হবে, 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটারের মধ্যে আসে, যার মধ্যে বেগুনি আলোর কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। এরপরে যদি বলা হয় আমাদের দৃশ্যমান আলো 400 থেকে 700, তারপরে সবচেয়েতে মানে দৃশ্যমান আলোর থেকেও তরঙ্গ দৈর্ঘ্য বেশি যুক্ত একটা আলো যদি বলা হয় কি হবে? সেটা হচ্ছে ইনফ্রারেড রে বা অবলোহিত রশ্মি। এটা হচ্ছে কি? এটা আমাদের দৃশ্যমান আলোর থেকেও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এটা কিন্তু দৃশ্যমান আলোর যদি এই ওয়েভলেন্থ হয়, এটা কিন্তু তারপরে হবে। এরপরে আরো সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রেডিও রে, রেডিও যেটা তোমার হচ্ছে তরঙ্গ, সেটার কিন্তু সবচেয়ে বেশি এখানে আমরা দেখি তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, নেক্সট, ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয়েছিল? আচ্ছা, ভারতের প্রথম ট্রেন চলাচল কবে শুরু হয়েছিল? রাইট অ্যান্সার কি হবে? ভারতের প্রথম রেল চলাচলটা কবে শুরু হয়েছিল? সেটা হচ্ছে 1853 সালে। কার সময়ে? লর্ড ডালহৌসির সময়ে। তাকে বলা হয় আমাদের ভারতীয় রেলের জনক। তিনি ভারতে প্রথম রেল লাইন স্থাপন করেছিলেন। এটা প্রথম ভারতের রেল লাইন যেটা ছিল, সেটা ছিল বোম্বে অ্যান্ড থানের মধ্যে। এটা অলমোস্ট সকলের জানা, বোম্বে থেকে থানের মধ্যে। কিন্তু এগুলো ছিল কিন্তু বাষ্পচালিত ট্রেন, এগুলো কয়লা চালিত ওই জাতীয় ট্রেন ছিল। এবং পরবর্তীতে 1854-তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাওড়া থেকে হুগলির মধ্যে হাওড়া হুগলির মধ্যে ট্রেন চলাচল শুরু হয়, যেটা পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন লাইন ছিল। এবারে বৈদ্যুতিক ট্রেন কবে চলাচল শুরু হয়? রাইট অ্যান্সার হবে এখানে 1925 সালে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হয়েছিল। 1925 সালে বোম্বের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা হারবার, এই দুই রেল স্টেশনের মধ্যে প্রথম রেল চলাচল শুরু হয়। মনে থাকবে তো, বোম্বের ভিক্টোরিয়া টার্মিনাস, যেটাও একটা কিন্তু বর্তমানে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে আছে। তো বোম্বের ভিক্টোরিয়া টার্মিনাস থেকে কুরলা হারবারের মধ্যে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলাচল শুরু হয়। গৌতম বুদ্ধের সংসার ত্যাগকে বলে মহাপরিনির্বাণ, ধর্মচক্র প্রবর্তন, মহাভিনিষ্ক্রমণ এবং মহাবতী। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের তিনি প্রবর্তক ছিলেন, তাই তো? তিনি দিব্য জ্ঞান অর্জনের জন্য গৃহ ত্যাগ করেছিলেন। কবে গৃহ ত্যাগ করেন? তিনি তার সন্ন্যাসী জীবন শুরু করেছিলেন 29 বছর বয়সে। 29 বছরে গৃহ ত্যাগ করেন। এটাও পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে কবে তিনি কত বছর বয়সে গৃহ ত্যাগ করেছিলেন? 29 বছর বয়সে তিনি গৃহ ত্যাগ করেছিলেন। এবারে গৌতম বুদ্ধের
গৃহত্যাগের ঘটনাটাকে কি বলা হয়? তার গৃহত্যাগের ঘটনাকে বলা হয়ে থাকে মহাভিনিষ্ক্রমণ। আচ্ছা, গৌতম বুদ্ধের সাথে সম্পর্কিত আরো কিছু এরকম টার্ম, যেমন হচ্ছে মহাপরিনির্বাণ, তার দেহত্যাগ 80 বছর বয়সে তিনি স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলেন। কোথায় করেন বলতো? দেহত্যাগটা তিনি কোথায় করেছিলেন? তার দেহত্যাগ কোথায় হয়েছিল? সেটা হচ্ছে কুশীনগরে। কুশীনগরে তিনি দেহত্যাগ করেছিলেন। তারপরে তিনি ধর্মচক্র প্রবর্তন, তার ধর্মচক্র প্রবর্তনটা তিনি যে ওই তপস্যা অর্জন করেছিলেন বোধি বৃক্ষর নিচে, বুদ্ধগয়া মহাবোধি বৃক্ষের নিচে, সেখানে তিনি বোধি বৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন বা তপস্যা করে সিদ্ধি অর্জন করেছিলেন, সিদ্ধি লাভ করেন। সেখান থেকে তিনি এসে তার 5 জন শিষ্যের কাছে সারনাথে করেছিলেন ধর্মচক্র প্রবর্তন। ধর্ম প্রবর্তন করার ঘটনাকে তার বলা হয়ে থাকে ধর্মচক্র প্রবর্তন। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কোন ধারাকে? সেটা হচ্ছে মৌলিক অধিকার 32 নং ধারা। এই 32 নং ধারাটা হচ্ছে কিসের সঙ্গে যুক্ত? কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে সে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে। এটা হচ্ছে 32 নং ধারা। এটা আমাদের বর্ণনা দেয় কিসের যেন বর্ণনা দেয়? এই 32 নং ধারাটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলা হয় থাকে এটাকে। এবং এটাকে বি আর আম্বেদকর সংবিধানের জনক, তিনি বলেছেন হৃদয় ও আত্মা। মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন, এই গ্রন্থটির লেখক কে লিখেছেন? এটা রাইট অ্যান্সার হবে কি? সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম, তিনি লিখেছেন এই গ্রন্থটি। আচ্ছা, তার লেখা কয়েকটা বিখ্যাত গ্রন্থের নাম তোমরা মনে রাখবে, যেমন তার আত্মজীবনী উইংস অফ ফায়ার, এটা থেকে প্রশ্ন এসে থাকে, উইংস অফ ফায়ার। অ্যান্ড তারপরে আরো তার বিভিন্ন গ্রন্থ, যেমন মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন, দেন তারপরে তার গ্রন্থ হচ্ছে টার্নিং পয়েন্টস, দেন হচ্ছে টার্গেট 3 বিলিয়ন, এরকম বিখ্যাত ইন্সপায়ারিং থটস, এরকম কিন্তু বিখ্যাত তিনি গ্রন্থ লিখেছিলেন, যার মধ্যে এটা একটা অন্যতম। তার গ্রন্থগুলো কিন্তু একটু জেনে রাখবে, বিশেষ করে উইংস অফ ফায়ারটা গুরুত্বপূর্ণ। কিংসফোর্ড হত্যার চেষ্টা কোন স্থানে হয়? কিংসফোর্ডকে হত্যার চেষ্টাটা কোথায় হয়েছিল? দেখো, কিংসফোর্ড কে ছিলেন? ইনি ছিলেন ব্রিটিশ জাস্টিস, তিনি ছিলেন একজন ব্রিটিশ জাস্টিস ছিলেন কিংসফোর্ড। তাকে হত্যার চেষ্টা করেছিলেন কারা? ক্ষুদিরাম বসু এবং তার সাথী প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি দুজনে ছিলেন যুগান্তর দলের সদস্য। তারা কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করেন এবং তারা সেই বোমা ছুঁড়েছিলেন, মানে কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে কেনেডি, ব্যারিস্টার কেনেডি এবং তার স্ত্রী এবং মানে 2 জন মহিলা, তাদের হত্যা হয়ে যায়, তারা কিন্তু মারা যান, নিহত হন। এই কারণে কিন্তু তাদেরকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হয়। তোমার হচ্ছে কাকে ফাঁসি দেওয়া হয়েছিল? ক্ষুদিরাম বসুকে। ক্ষুদিরাম বসুকে ফাঁসি কবে দেওয়া হয় বলতো? এবং এই ঘটনাটি কোথায় ঘটেছিল? এটা বিহারের মুজাফফরপুরে ঘটেছিল। এটা মুজাফফরপুর হবে, এটা বিহার রাজ্যে অবস্থিত বর্তমান। তো বিহারের মুজাফফরপুর জেলে সেখানে তার আর ফাঁসিটাকে দেওয়া হয়েছিল এমনিতেই। আর তাছাড়া এই ঘটনাটি ঘটেছিল মুজাফফরপুরে। এই ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় কবে? তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 1908 এর 11ই আগস্ট। এই দিনটাকে তাকে ফাঁসি দেওয়া হয়। আজ যেটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, একদমই ইজি একটা কোশ্চেন, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজিত হবে নিম্নের কোথায়? সকলে এটা কমেন্টে উত্তর জানিয়ে যাবে। বালুরঘাট শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বালুরঘাট শহরটি হচ্ছে কোথায় অবস্থিত? বালুরঘাট এটা দক্ষিণ দিনাজপুরে অবস্থিত না? দক্ষিণ
দিনাজপুরে অবস্থিত, উত্তরবঙ্গের। তো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট অবস্থিত হচ্ছে আত্রেই নদীর তীরে কিন্তু অবস্থিত। নিম্নের কোনটি বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃস্খরিত হয়? বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা অ্যান্ড বহিঃক্ষরা গ্রন্থি এগুলো বিভিন্ন উৎসেচক, বিভিন্ন কিছু কিন্তু নিঃসৃত করে থাকে। যেমন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোনগুলো নিঃসৃত হয়, অন্তঃক্ষরা থেকে হরমোন নিঃসৃত হয়, সমস্ত হরমোন গ্রন্থিগুলি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে এসে থাকে। তো এখানে রাইট অ্যান্সার কি হবে? বহিঃক্ষরা গ্রন্থি থেকে উপরে সবগুলি লাল রস, ঘাম, সেরুমিনাস সবগুলোই নিঃসৃত হয়। নাগাল্যান্ড রাজ্যটি কত সালে গঠন হয়? নাগাল্যান্ড রাজ্যটি কবে গঠন হয়েছিল? নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতে, আমাদের উত্তর পূর্ব ভারতে অবস্থিত। এটা তোমার হচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের সঙ্গে সীমানা ভাগ করে থাকে কিন্তু। এই নাগাল্যান্ড রাজ্যটির কবে গঠন হয়? আচ্ছা, তার আগে একটু বলো তোমরা নাগাল্যান্ডের রাজধানীটা কি বর্তমানে? রাজধানীটা কি নাগাল্যান্ডের? তার সঙ্গে আমরা জেনে রাখবো নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার আর এবং গভর্নর অর্থাৎ রাজ্যপালকে। তো রাইট অ্যান্সার কি হবে? নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে, সকলে যারা কোহিমা বলছো একদমই সঠিক উত্তর হবে, কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানী। মুখ্যমন্ত্রী কি? নেইফিউ রিও। নেইফিউ রিও ইনি হচ্ছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী। আর রাজ্যপালকে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কয়েকদিন আগে তিনি রাজ্যপাল, অস্থায়ী রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন, তিনি হচ্ছেন লা গণেশন। তিনি আমাদের নাগাল্যান্ড রাজ্যে রাজ্যপাল। তো এখানে নাগাল্যান্ড রাজ্যটি কবে গঠন হয়েছিল? মূল প্রশ্নটাই ফেরত আসুন। নাগাল্যান্ড রাজ্যটি গঠন হয়েছিল 1963 সালে। আমফান ঘূর্ণিঝড় নামকরণ হয়েছে নিম্নের কোন দেশ? নামকরণটা করেছিল কোন দেশ? আমফান ঘূর্ণিঝড় 2020 সালের মে মাসে আমাদের পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়েছিল এই আমফান ঘূর্ণিঝড়টি। আমফান ঘূর্ণিঝড়টি নামকরণটা করেছিল কোন দেশ? রাইট অ্যান্সার ইজ থাইল্যান্ড নামকরণ করে আমফান ঘূর্ণিঝড়ে। রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান নিম্নের কে? রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করাবেন? রাজ্যপালের শপথ বাক্য সংক্রান্ত বিষয় কোথায় আছে? রাজ্যপালের শপথ বাক্য এটা আছে তোমার ভারতীয় সংবিধানের, তোমার কোথায় আছে শপথ বাক্য? 159 159 নং ধারায়, 159 নম্বর ধারায় বর্ণিত আছে আমাদের ভারতের রাজ্যের রাজ্যপালকে, বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করাতে হবে। তো শপথ বাক্য কে পাঠ করাবেন? সংশ্লিষ্ট রাজ্যের প্রধান বিচারপতি অথবা তার অনুপস্থিতিতে কোনো একজন সিনিয়র মোস্ট জাজ তিনি শপথ বাক্য পাঠ করাবেন। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশের অঞ্চল কি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশের অঞ্চল কি নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, বরেন্দ্রভূমি, দিয়ারা, কি বলা হয়? এগুলো কিন্তু আমি আমাদের এই ক্লাসে করিয়েছিলাম, জিকের ঝুলি ক্লাসে এগুলো করানো, সেখানে যারা ক্লাস দেখেছিল বলতে পারবে। বাদা কাকে বলা হয়? বাদা কাকে বলা হয়? ডুয়ার্স, তরাই, বরেন্দ্রভূমি কাকে বলা হয় বলেছিলাম। তো পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশের অঞ্চলকে বলা হয়ে থাকে উত্তরবঙ্গে তরাই, ডুয়ার্স। তরাইটা হচ্ছে কি তিস্তার, তরাই হচ্ছে তিস্তার পশ্চিম অংশে, আর ডুয়ার্স হচ্ছে তিস্তার পূর্ব অংশে। তরাই কথার অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে ভূমি, ডুয়ার্স কথার অর্থ হচ্ছে দরজা, এটা সকলকে বলেছিলাম। ওকে, তো এবারে দেখো বরেন্দ্র ভূমি কাকে বলা হয় বলতো? বরেন্দ্রী ভূমি বলা হয় উত্তরবঙ্গের মহানন্দা নদীর দক্ষিণ অংশ, সেই অংশে, সেটা মালদা এবং দিনাজপুর জেলার কিছুটা অংশ, সেই অংশে কিন্তু এই বরেন্দ্র ভূমি আছে। এটা একটা ঢেউ খেলানো ভূমি, এটা একটা কি, এটা একটা চাষের অনুপযোগী এবং একটা মানে হচ্ছে ঢেউ খেলানো টাইপের ভূমি। দিয়ারা হচ্ছে খুবই উর্বর প্রকৃতির ভূমি, এটা নবীন পলি দ্বারা গঠিত হয়। কোথায় আছে এটা? কালিন্দী নদীর, যেটা কালিন্দী নদী মালদাতে অবস্থিত, এটা মালদাতে, মালদার কালিন্দী নদীর দক্ষিণ দিকের অংশকে
দক্ষিণের অংশ, খুবই উর্বর প্রকৃতির এই অংশটাকে বলা হয়ে থাকে দিয়ারা। আর বাদা হচ্ছে সুন্দরবনের কর্দমাক্ত জমিকে বলা হয়ে থাকে বাদা। জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? জনন মাতৃকোষটা কোন পদ্ধতিতে বিভাজিত হয়? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, কোনোটাই নয়। কোন পদ্ধতিতে বিভাজিত হয় জনন কোষ? রাইট অ্যান্সার কি হবে ডিয়ার স্টুডেন্টস? কমেন্টে সকলে জানিয়ে দাও। আর ক্লাসে যারা যুক্ত হয়েছো তাদের সকলকে বলবো ক্লাসে একটা লাইক করে দাও, ফটাফট লাইক করে দাও ক্লাসে। জনন মাতৃকোষ বিভাজিত হয়ে থাকে সেটা হচ্ছে মিওসিস বিভাজনের মাধ্যমে, মিওসিস বিভাজনের মাধ্যমে। মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমাদের সাধারণ কোষ দেহ, উন্নত কোষ দেহর সেল সেগুলো বিভাজিত হয়। আর অ্যামাইটোসিসের মাধ্যমে অনুন্নত যে সমস্ত কোষ দেহ, ব্যাকটেরিয়া বা ছত্রাক, তাদের কিন্তু কোষ বিভাজনটা হয়ে থাকে অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। থমাস কাপ নিম্নের কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত? থমাস কাপ যুক্ত হচ্ছে ব্যাডমিন্টন খেলার সঙ্গে। কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে? 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে কত ডিগ্রি উষ্ণতায়? জলের আয়তন 1 কিলো হলেই সেটা কিন্তু 1 লিটার হবে এরকম কিন্তু কথা নেই, ঠিক আছে? সাধারণ আমরা যদি উষ্ণতায় রাখি তাহলে কিন্তু 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে না। কিন্তু একটা উষ্ণতায় গেলে সেখানে কিন্তু জলের আয়তন 1 কেজি জলের আয়তন 1 লিটার হবে। কত উষ্ণতা? সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। সেখানে জলের আয়তন সবচেয়ে বেশি। 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন হচ্ছে সবচেয়ে বেশি। তো এখানে সঠিক উত্তর কি হবে? সেটা হচ্ছে 273 কেলভিন। কারণ আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস মানে ইকুয়াল হচ্ছে 277 কেলভিন। উত্তর হবে 273 কেলভিন। কেলভিন স্কেল 273 কেলভিন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তো তার সঙ্গে 4 ডিগ্রি যুক্ত করে দাও, অর্থাৎ 277 কেলভিন। অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য কে জমি প্রদান করেছিলেন? অমৃতসরের স্বর্ণ মন্দির, এই স্বর্ণ মন্দিরটা হচ্ছে কাদের? এটা শিখদের তোমার হচ্ছে একটা পবিত্র স্থান, অমৃতসরের স্বর্ণ মন্দির। তো অমৃতসরের স্বর্ণ মন্দিরটা নির্মাণ কে করেছিলেন? চতুর্থ গুরু, শিখদের চতুর্থ গুরু গুরু রামদাস নির্মাণ করেন। তাহলে স্বর্ণ মন্দিরটা কে নির্মাণ করেছিলেন? চতুর্থ শিখ গুরু গুরু রামদাস, তিনি এই স্বর্ণ মন্দিরটা নির্মাণ করেছিলেন। তো তাকে কে জমি প্রদান করেছিলেন? তৎকালীন সময়ে মুঘল সম্রাট আকবর তিনি তাকে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্য জমি দিয়েছিলেন। টিডব্লিউএস একাডেমিতে ব্যাচে তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারো। টিডব্লিউএস একাডেমিতে ভর্তি হয়ে সেখান থেকে তোমরা ক্লাস করতে পারো। বেস্ট টপ লেভেলের ক্লাস সেখানে করানো হচ্ছে তোমাদের। আর প্রতিদিনে আমাদের এরকম ক্লাস দেখতে আমাদের টিডব্লিউএস একাডেমি চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তোমাদের। সমস্ত বিষয়ভিত্তিক ক্লাস তোমরা এখানে পেয়ে যাবে। সপ্তাহে 6 দিন এখানে তোমাদের ক্লাস করানো হবে, আর অভিজ্ঞ টিচাররা এখানে ক্লাস করাবে। ওকে, আর যারা লাইভ মিস করবে তারা কিন্তু রেকর্ডেড দেখারও সুযোগ পাবে। সো দেরি করো না, সময় খুবই স্বল্প সময় তোমাদের কাছে আছে। অল্প সময়ের মধ্যে দ্রুত তোমরা এনরোল করো নিজের নাম আর পড়াশোনা শুরু করে দাও এখান থেকেই। আইসিএআর এর সদর দপ্তর কোথায়? আইসিএআর এর পুরো কথা কি বলো সকলে? বলো দ্রুত ডিয়ার স্টুডেন্টস। আইসিএআর ফুল ফর্ম হচ্ছে কি? সেটা হচ্ছে ইম্পেরিয়াল কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ। ইম্পেরিয়াল কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এর সদর দপ্তরটা কোথায়? এর সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। চীনাবাদাম উৎপাদনে কোন ভারতীয় রাজ্য প্রথম স্থানে? চীনাবাদাম উৎপাদনে কোন ভারতীয় রাজ্য প্রথম স্থান অধিকার করে? চীনাবাদাম উৎপাদনে প্রথম স্থানে আছে তোমার গুজরাট রাজ্য। গুজরাট রাজ্য খুবই কিন্তু বেশি পরিমাণে চীনাবাদাম উৎপাদন করে। আচ্ছা, কয়েকটা রাজ্য কি কি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন আমরা জানি ধান
পাট এগুলো আমরা জানা আছে, কিন্তু অন্যান্য কিছু যদি বলে থাকে, যেমন ইক্ষু, ইক্ষুটা কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে, গম বললে কোন রাজ্য হবে, তারপরে কার্পাস, কার্পাসটা একটু কনফিউশন থাকে গুজরাট অ্যান্ড তোমার মহারাষ্ট্রের মধ্যে, তো ওটা বাদ দিচ্ছি আমি এখানে। যেমন হচ্ছে জোয়ার, জোয়ার অ্যান্ড বাজরা, বাজরা, রাগি, এগুলো হচ্ছে মিলেট জাতীয় ফসল। এগুলো উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে, এগুলো কিন্তু জেনে রাখতে হবে তোমাদের, এগুলো থেকে প্রশ্ন আসলে তখন যেন হাই হাই করো না। ইক্ষু উৎপাদনে হচ্ছে উত্তরপ্রদেশ। অর্থাৎ আখ উৎপাদনে, গম উৎপাদনে উত্তরপ্রদেশ। এগুলো জেনে রাখলেই যথেষ্ট তোমাদের জন্য, ঠিক আছে, উত্তরপ্রদেশ। আর জোয়ার উৎপাদনে কোন রাজ্য প্রথম, জোয়ারই হচ্ছে মহারাষ্ট্র, মহারাষ্ট্র প্রথম স্থানে। বাজরাতে হচ্ছে রাজস্থান, অ্যান্ড রাগি উৎপাদনে হচ্ছে কর্ণাটক প্রথম স্থান অধিকার করে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এগুলো একটু মুখস্থ রাখবে তোমরা, বিশেষ করে জোয়ার, বাজরা, রাগি অ্যান্ড ইক্ষু গম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত সালে জাতীয় কংগ্রেসের দুভাগে বিভাজিত হয়েছিল? জাতীয় কংগ্রেস কবে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল? খুবই একটা বিখ্যাত অধিবেশন জাতীয় কংগ্রেসের 1907 সালের কোন অধিবেশন? সুরাট অধিবেশনে। সভাপতিত্ব কে করেছিল বলো? সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুই ভাগে ভাগ হয়, আর সভাপতি কে ছিল এই অধিবেশনে? সেটা হচ্ছে রাসবিহারী ঘোষ। তার সভাপতিত্বে এই সভাটি হয়েছিল। আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি? আয়োডিন, আয়োডিনের আমাদের প্রয়োজন হয় গলগণ্ড রোগ সারাতে, ইউজ হয়ে থাকে আয়োডিন, তাই তো। তো আয়োডিনের মূল উৎস কোনটি? একটা হচ্ছে NaCl, NaCl, লবণ, লবণে কিন্তু আয়োডিন থাকে। তো আয়োডিনের আর উৎস, মূল উৎস বললে এখানে হবে সামুদ্রিক মাছ, কারণ সমুদ্রে কিন্তু প্রচুর আয়োডিন থাকে, তো সামুদ্রিক মাছেও কিন্তু সেই হিসাবে আয়োডিন থাকবে। সামুদ্রিক মাছ হচ্ছে আয়োডিনের অন্যতম মূল উৎস। নিম্নের কোন রাজ্যে ভারতের দীর্ঘতম বাঁধটি অবস্থিত? ভারতের দীর্ঘতম বাঁধটির নাম কি? হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম বাঁধ। এটা মহানদীর উপরে অবস্থিত। কোন রাজ্যে এটা? এটা অবস্থিত হচ্ছে তোমার ওড়িশা রাজ্যে। ভারতবর্ষের ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটি কি? ভারতে 18 বছর হলে সবাই ভোট দিতে পারে। এটা আসলে কিসের অধিকার? অনেকে এখানে আছে নতুন ভোটার, তাই তো, অনেকে আছে প্রথমবারের জন্য ভোট দিতে যাবে। তো এমনই যারা ভোট দিতে যাচ্ছ, যারা ভোট দিচ্ছ, তারা কি অধিকার প্রয়োগ করছো? আসলে এটা একটা সাংবিধানিক অধিকার। ভোট অধিকার হচ্ছে একটা সাংবিধানিক অধিকার। ভারতরত্ন পুরস্কার যে বছর চালু হয় সে বছর ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন কারা? ভারতরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ সামরিক বেসামরিক সম্মান। তো ভারতরত্ন পুরস্কারটি প্রথম প্রদান কবে হয়? এটা হচ্ছে 1954, 1954তে প্রথম প্রদান করা হয়েছিল ভারতরত্ন। প্রথম ভারতরত্ন 3 জন পেয়েছিলেন, তার মধ্যে সকলেই ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন অ্যান্ড CV রামান। ত্রিশক্তি সংঘর্ষে কোন রাজবংশ লিপ্ত ছিল না? ত্রিশক্তি সংঘর্ষ, ত্রিশক্তি সংগ্রাম, এটা কনৌজকে কেন্দ্র করে হয়েছিল। কনৌজকে কেন্দ্র করে তিনটে প্রাচীন ভারতের শক্তি, তিনটে প্রাচীন ভারতের রাজবংশ, তারা কনৌজকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল। সেই তিনটি রাজবংশ কারা ছিল? পাল, প্রতিহার, রাষ্ট্রকূট। এখানে চালুক্য বংশ কিন্তু ছিল না এদের মধ্যে। রাইট অ্যান্সার হবে এখানে চালুক্য বংশ। ভারতের সংবিধানে 51A অনুচ্ছেদে নিম্নের কোনটি বর্ণিত হয়েছে?
বলো ডিয়ার স্টুডেন্টস, 51 এ অনুচ্ছেদে কি আছে? মৌলিক অধিকার অ্যান্ড মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, সাম্যের অধিকার। মৌলিক অধিকারগুলি কোথায় আছে? পার্ট 3 মধ্যে আছে। কত থেকে কত ধারা মৌলিক অধিকার? মৌলিক অধিকারগুলো হচ্ছে 12 থেকে 35 নং ধারা, 12 থেকে 35 নং ধারার মধ্যে আছে। মৌলিক কর্তব্যগুলি আছে পার্ট 4 এর 51 নং, পার্ট 4 এর 51 নং অনুচ্ছেদে আছে মৌলিক কর্তব্য। রাইট অ্যান্সার হবে 51। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ পার্ট 4 এর মধ্যে আছে। এগুলো কত থেকে কত ধারা? এগুলো হচ্ছে 36 থেকে 51 নং ধারার মধ্যে। আর সাম্যের অধিকার সেটা হচ্ছে 14 থেকে 18, 14 থেকে, এটা মৌলিক অধিকারের মধ্যেই 14 থেকে 18 সাম্যের অধিকার। তো এইগুলো একটু তোমরা মনে রাখবে। আর মৌলিক কর্তব্য সম্পর্কে কত ক্লাসে তোমাদেরকে বলা আছে মৌলিক কর্তব্য কোথা থেকে গৃহীত হয়েছে? সোভিয়েত রাশিয়া থেকে। মৌলিক কর্তব্য কবে যুক্ত করা হয় ভারতীয় সংবিধানে? 1976 এ 42তম সংশোধনীর মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য যুক্ত হয়। এগুলো কিন্তু তোমাদের সব বলা আছে। তো ক্লাসগুলো যেটা দেখোনি আগের ক্লাসগুলো একটু ঘেটে দেখবে, সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। আইস হকি কোন দেশের জাতীয় খেলা? আইস হকি কোন দেশের জাতীয় খেলা? রাইট অ্যান্সার করো ডিয়ার স্টুডেন্টস, কি হবে? আইস হকি হচ্ছে কানাডার জাতীয় খেলা, কানাডার ন্যাশনাল স্পোর্টস হচ্ছে আইস হকি। ওকে, আচ্ছা, TWS একাডেমিতে WBP KP যারা ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা ভর্তি হতে পারো আমাদের WBP KP ব্যাচে। এখানে ভর্তি হলে তোমরা সমস্ত টিচারদের কাছ থেকে বেস্ট প্রিপারেশন করতে পারবে, বেস্ট ক্লাস করতে পারবে। তো অবশ্যই আজ চেক আউট করো TWS একাডেমি। আর যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তারা সকলে কমেন্টে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। আশা করবো ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। এখানেই আজকে ক্লাসটি শেষ করব। টাটা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, বাই।